হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব সাধারণ সভা আর নিরাপত্তা পরিষদ, এই দুটি টপিক সম্পর্কে। দেখো, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে, একটা ক্লাস কিন্তু হয়ে গেছে দ্বিতীয় অধ্যায়ের। তোমরা যারা দেখোনি এখনও, প্লেলিস্টে গিয়ে দেখে নিও। দেখো, আমি আগের দিন বলেছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জ একটা সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, যার মধ্যে কতগুলি দেশ আছে? যার মধ্যে 193টি দেশ আছে। ঠিক আছে, ইউনাইটেড নেশন বা সম্মিলিত জাতিপুঞ্জে 193টি দেশ আছে। আর এই সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল 6টি বিভাগ রয়েছে। সেই 6টি বিভাগের নাম কি কি আমি আবার লিখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে সাধারণ সভা, যেটা সম্পর্কে আজকে আলোচনা করব, সাধারণ সভা। নেক্সট হচ্ছে নিরাপত্তা পরিষদ, এটার সম্পর্কেও আজকের ক্লাসে আলোচনা করব, নিরাপত্তা পরিষদ। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। 4 নম্বর বিভাগ হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত, যেটাই বলো, আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত, একই কথা। তারপরে 5 নম্বর হচ্ছে ওচি পরিষদ, আর 6 নম্বর লাস্ট বিভাগ হচ্ছে সচিবালয়। এই 6টি বিভাগের নাম তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে, ঠিক আছে? পরপর মুখস্থ করাই ভালো। ফার্স্ট হচ্ছে সাধারণ সভা, এটাকে ইংরেজিতে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি। দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা পরিষদ, এটাকে ইংরেজিতে বলা হয় সিকিউরিটি কাউন্সিল। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটাকে ইকোসকও বলা হয় ইংরেজিতে, ইকোসক। ঠিক আছে, এটার ফুল ফর্ম হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ঠিক আছে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটাকে ইকোসকও বলে। তারপরে আন্তর্জাতিক বিচারালয় বা আদালত, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তারপরে ওচি পরিষদ অর্থাৎ ট্রাস্টিশিপ কাউন্সিল। তারপরে সচিবালয় অর্থাৎ সেক্রেটারিয়েট। তাহলে এই 6টি বিভাগ সম্পর্কে আমাদের জানতে হবে। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ এত বড় একটা সংগঠন, এর সমস্ত কাজ একটা বিভাগ তো আর করতে পারবে না, তার জন্য 6টি বিভাগ করা হয়েছে, 6টি বিভাগের আলাদা আলাদা কাজ। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব এই 2টি বিভাগ সম্পর্কে। একটা হচ্ছে সাধারণ সভা, একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ, অর্থাৎ একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি আর একটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। ঠিক আছে, আর তার আগে বলে নিই যে এখানে একটু ইনফরমেশন দিয়ে নিই যে এই যে 6টি বিভাগ আছে, এই 6টি বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত যদি পরীক্ষায় আসে, মনে রাখবে একদম সোজা যে এই 6টির মধ্যে এই যে আন্তর্জাতিক বিচারালয় আছে, আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত, এই বিভাগটির সদর দপ্তর শুধুমাত্র নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। আর বাকি যে 5টি বিভাগ আছে, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, তারপরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওচি পরিষদ, সচিবালয়, এই 5টিরই সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। ঠিক আছে, নিউ ইয়র্ক শহরে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে। আর এটা হচ্ছে সুইজারল্যান্ডের আর কি নেদারল্যান্ডের হেগ শহরে। বোঝা গেল? তাহলে যদি পরীক্ষায় আসে সাধারণ সভার সদর দপ্তর নিউ ইয়র্ক, নিরাপত্তা পরিষদের সদর দপ্তর নিউ ইয়র্ক, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, ওচি পরিষদ বা সচিবালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। আর পরীক্ষায় এটাই আসে সবথেকে ইম্পর্টেন্ট যে আন্তর্জাতিক বিচারালয় বা আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তো এখন দেখো যে এই যে সাধারণ সভা আছে, এই সাধারণ সভার গঠনটা কেমন, অর্থাৎ সাধারণ সভা
কতগুলি দেশ নিয়ে গঠিত? মনে রাখবে এই সাধারণ সভার মধ্যে টোটাল 193টি দেশ রয়েছে, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যাও 193। ঠিক তেমনই সেম সাধারণ সভারও সদস্য সংখ্যা হচ্ছে 193। মনে রাখবে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা যত হবে সাধারণ সভার সদস্য সংখ্যা সেম হবে, কিন্তু নিরাপত্তা পরিষদের আর কি সদস্য সংখ্যা কিন্তু 193 নয়, এখানে 15টি সদস্য দেশ রয়েছে। তাহলে নিরাপত্তা পরিষদ আর কি নিরাপত্তা পরিষদের সদস্য দেশের সংখ্যা কত? 15। আর এই 15টি দেশের মধ্যে 5টি হচ্ছে স্থায়ী আর 10টি হচ্ছে অস্থায়ী। ঠিক আছে, এখন একটু বলে দিলাম, এখন তো আবার বিস্তারিত আলোচনা করবই। তাহলে প্রথমে আমরা সাধারণ সভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিই। দেখো তাহলে প্রথমে কি বললাম যে সাধারণ সভার সদস্য সংখ্যা কত? এর মধ্যে 193টি সদস্য দেশ আছে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর নিউ ইয়র্কে। ঠিক আছে, এখন এর মধ্যে কতগুলি সদস্য রাষ্ট্র বোঝা গেল। এখন একটা প্রশ্ন আসে যে সাধারণ সভার মধ্যে প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন আর কি প্রতিনিধি পাঠাতে পারে? তাই মনে রাখবে যে এই সাধারণ সভার মধ্যে প্রতিটি সদস্য রাষ্ট্র অনধিক 5 জন সদস্য কিন্তু পাঠাতে পারে। ঠিক আছে, 5 জন প্রতিনিধি। তাহলে প্রত্যেক সদস্য রাষ্ট্র অনধিক 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারে। তাহলে সাধারণ সভার মধ্যে টোটাল 193টি সদস্য রাষ্ট্র আছে। তাহলে তারা সাধারণ সভার মধ্যে, ধরো ভারত একটি সদস্য রাষ্ট্র, তাহলে ভারত কিন্তু সাধারণ সভাতে অনধিক মানে সব থেকে বেশি 5 জন পাঠাতে পারবে, এর থেকে বেশি কিন্তু সাধারণ সভাতে কোনো প্রতিনিধি পাঠাতে পারবে না। অর্থাৎ ভারত থেকে 5 জন ব্যক্তি যাবে সাধারণ সভাতে। সাধারণ সভার মিটিং হয় অর্থাৎ অধিবেশন বসে। ঠিক আছে, এটাও বলে দিচ্ছি যে সাধারণ সভার অধিবেশন বসে বছরে একবার। অধিবেশন, ঠিক আছে, সাধারণ সভার অধিবেশন কিন্তু বছরে একবার বসে। ঠিক আছে, বছরে একবার বসে। আর সেটা কোন সময় বসে? মনে রাখবে সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। তাহলে সাধারণ সভার যে অধিবেশন বসে সেটা প্রতি বছর সেপ্টেম্বর মাসেই বসে। কিন্তু তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে, তাহলে সেই মাসেই কিন্তু এই সাধারণ সভার মিটিং বসবে। কোথায় বসবে? সেই সদর দপ্তরে নিউ ইয়র্ক শহরে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে কিন্তু তখন সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার যেই দিনটা পড়বে সেদিন থেকে শুরু হয়ে যাবে সাধারণ সভার অধিবেশন। তাহলে এটা কিন্তু পরীক্ষা আসে যে সাধারণ সভার অধিবেশন কোন মাসে বসে? সেপ্টেম্বর মাসে বসে। কোন সময়? কি সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। আর এই যে অধিবেশন বসে, তাহলে এর মধ্যে তো অধিবেশনটাকে পরিচালনা করার জন্য একজন তো সভাপতি প্রয়োজন, তাই না? যে সভাটাকে পরিচালনা করে তাকে কি বলা হয়? সভাপতি। তাহলে একজন কিন্তু সভাপতি থাকে, সভাপতি। তাহলে সাধারণ সভার যে সভাপতি তার কার্যকালের মেয়াদ কত বছর? এটা পরীক্ষায় আসে। মনে রাখবে সাধারণ সভার যে সভাপতি থাকে তার কার্যকালের মেয়াদ 1 বছর। অর্থাৎ প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অধিবেশন শুরু হয়, তাহলে প্রতি বছর কিন্তু নতুন সভাপতি নিযুক্ত হয়। তাহলে পরীক্ষায় আসে যে সাধারণ সভার আর কি যে সভাপতি থাকে তার কার্যকালের মেয়াদ কত বছর? 1 বছর। আর এখানে যে বললাম প্রত্যেক সদস্য রাষ্ট্র অনধিক 5 জন প্রতিনিধি পাঠাতে পারে, কিন্তু তাদের কিন্তু ভোট একটাই কাউন্ট হবে।
মনে রাখবে ভোট একটি ধরা হবে, ভোট কিন্তু 5টি ধরা হবে না। এমন না যে ভারত থেকে 5 জন প্রতিনিধি গেল সাধারণ সভাতে নিউ ইয়র্ক শহরে, সেখানে গিয়ে যখন কোনো একটা প্রস্তাব গৃহীত হলো, সেখানে 193টি দেশের সদস্য বসে আছে, তাহলে ভারত থেকে 5 জন গেল, এখন অন্য দেশ থেকেও 5 জন গেল, এমন করে আর কি একটা দেশের একটাই ভোট থাকবে। এমন না যে 5 জন গেলে 5 জনই 5টা ভোট দেবে, এমন কিন্তু না। 5 জন গেলেও ভোট কিন্তু একটা দেশের একটা ভোটই কাউন্ট হবে। আর এছাড়া এই যে সাধারণ সভা, এটাকে কিন্তু আরও অন্যান্য নামেও আমরা বলে থাকি, সেটা হচ্ছে অর্ধ আইনসভা, অর্ধ আইনসভা। মনে রাখবে পরীক্ষায় কিন্তু আসে যে অর্ধ আইনসভা নামে পরিচিত সম্মিলিত জাতিপুঞ্জের কোন বিভাগ? 6টি বিভাগের মধ্যে যে কোনো 4টি দিয়ে রাখলো, তাহলে অর্ধ আইনসভা কিন্তু বলা হয় এই সাধারণ সভাকে। তারপরে বিশ্ব সংসদ অর্থাৎ ওয়ার্ল্ড পার্লামেন্ট, এই সাধারণ সভাকেই বলা হয়। তারপরে বিশ্বের বিবেক, তাহলে এই যে 3টি ওয়ার্ড লিখালাম, সাধারণ সভাকেই এই 3টি নামে ডাকা হয়ে থাকে। বোঝা গেল? এছাড়া এই সাধারণ সভাকে গেটেল নামে একজন ব্যক্তি আছে, গেটেল, তিনি বলেছেন এই সাধারণ সভাকে বলেছেন বিশ্বের নগর সভা। এটা কিন্তু 2026-এ 3rd সেমিস্টারে এসেছে পরীক্ষায়, যে বিশ্বের নগর সভা তো আসেনি, এটার ইংরেজি নামটা এসেছে যে টাউন মিটিং অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, বিশ্বের নগর সভা বা ইংরেজিতে বললে টাউন মিটিং অফ দ্য ওয়ার্ল্ড। সাধারণ সভাকে কে বলেছে? তাহলে পরীক্ষায় উত্তর হয়েছে গেটেল। তাহলে এটা মনে রাখবে যে সাধারণ সভাকে বিশ্বের নগর সভা বা টাউন মিটিং অফ দ্য ওয়ার্ল্ড কে বলেছেন? গেটেল বলেছেন। এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল। এবার এই সাধারণ সভার কিছু কার্যাবলী আলোচনা করব। এখন দেখো এই যে সাধারণ সভা জেনারেল অ্যাসেম্বলি, এর কার্যাবলী অর্থাৎ কী কাজ করে থাকে, আমি টোটাল 3টি কাজ আলোচনা করব। এছাড়াও আরও অনেক কাজ হয়, কিন্তু তোমাদের পরীক্ষায় এখান থেকে আসতে পারে। দেখো, ফার্স্ট হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তামূলক কাজ। এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, তার একটা বিভাগের নাম হচ্ছে সাধারণ সভা। সম্মিলিত জাতিপুঞ্জ কেন গঠন করা হয়েছিল? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের মধ্যে যাতে আর কি শান্তি এবং নিরাপত্তা বজায় থাকে, তার জন্যই এই সংগঠনটা গ্রহণ করা হয়েছে। তাহলে সাধারণ সভারও কাজ নিশ্চিত এটাই হবে যে বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তামূলক কাজ করা। ঠিক আছে, তাহলে এই বিষয়ে মনে রাখবে একটা পরীক্ষায় প্রশ্ন এসে যায় যে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব কত সালে গৃহীত হয়? এটা পরীক্ষায় আসে, মনে রাখবে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব এটা কত সালে গৃহীত হয়? মনে রাখবে 1950 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসে, এটা বিগত বছরেও এসেছিল। ঠিক আছে, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব, ঠিক আছে, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সেটা কত সালে গৃহীত হয়? মনে রাখবে যে 1950 সালে কিন্তু গৃহীত হয়। এখন এই শান্তির জন্য ঐক্যের প্রস্তাবটা কি? দেখো, এমন হয় যে আমি বলেছিলাম যে নিরাপত্তা পরিষদের যে সদস্য সংখ্যা সেটা 15, তার মধ্যে 5টি স্থায়ী সদস্য দেশ আছে আর 10টি অস্থায়ী সদস্য দেশ আছে। সেই যে 5টি স্থায়ী সদস্য দেশ অর্থাৎ আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চীন, ব্রিটেন, এই 5টি দেশের কাছে কিন্তু একটা ক্ষমতা আছে, বিশেষ ক্ষমতা আছে, সেটা হচ্ছে ভিটো ক্ষমতা। আর ভিটো ক্ষমতা হচ্ছে অর্থাৎ অসম্মতিসূচক ভোটদানের ক্ষমতা। অর্থাৎ কোনো প্রস্তাব যদি গৃহীত হয়, ধরো কিছুদিন আর কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, তাহলে এখন কোনো প্রস্তাব যদি রাশিয়ার বিরুদ্ধে উত্থাপন করা হয় সম্মিলিত জাতিপুঞ্জে, তাহলে রাশিয়া কী করবে? রাশিয়ার কাছে কিন্তু ভিটো ক্ষমতা আছে, তাহলে রাশিয়া কি নিজের বিরুদ্ধে কোনো প্রস্তাবকে পাশ হতে দেবে? দেবে না। তাহলে সে ভিটো ক্ষমতা প্রয়োগ করে দেবে আর সেই প্রস্তাবটা বাতিল হয়ে যাবে। তাহলে বিশ্বের মধ্যে কি হচ্ছে যে
যেই সংগঠনটা গঠন করা হয়েছিল বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য, ঠিক সেই সংগঠনেরই একটা বিভাগ নিরাপত্তা পরিষদ, সবথেকে শক্তিশালী বিভাগ বলা যায়, যার কাছে মেন পাওয়ার আছে, সেই বিভাগেরই সদস্যরা আর কি বিশ্বের মধ্যে অশান্তির সৃষ্টি করছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাদের জন্যই। তাহলে যখন নিরাপত্তা পরিষদ অকেজো হয়ে যায়, ঠিক আছে, যখন সেই নিরাপত্তা পরিষদ বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য কোনো কাজ করতে পারছে না, এমন অবস্থার সৃষ্টি হয়, তখন সাধারণ সবার কাছে এই ক্ষমতা দেওয়া হয় যে সাধারণ সভা এখন কোনো পদক্ষেপ নিতে পারবে বিশ্বের মধ্যে নিরাপত্তা এবং শান্তি বজায় রাখার জন্য। তাহলে সেই যে যখন নিরাপত্তা পরিষদ অকেজো হয়ে যাবে, এখন নিরাপত্তা পরিষদেরই যে স্থায়ী সদস্যরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপন করতে দেবে না, তাহলে তার জন্য যখন সেই নিরাপত্তা পরিষদই অকেজো হয়ে যাবে, তখন সাধারণ সভার সদস্যরা মিলে তারা আর কি বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য যে পদক্ষেপ নেবে সেটাই হচ্ছে এখানে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব। বুঝা গেল? তাহলে এটা কত সালে গৃহীত হয়, এটা কিন্তু পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে নির্বাচন ও নিয়োগ সংক্রান্ত কাজ। তাহলে সাধারণ সভার আরেকটি কাজ কি, যে নির্বাচন এবং নিয়োগ সংক্রান্ত কাজ। এখন কাকে কাকে নিয়োগ করে বা নির্বাচন করে? দেখো, সাধারণ সভা হচ্ছে, এর মধ্যে সদস্য সংখ্যা হচ্ছে 193, আর সম্মিলিত জাতিপুঞ্জেও 193টি সদস্য দেশ আছে। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জে যদি অন্য কোনো দেশ যুক্ত হতে চায়, তাহলে সেই যুক্ত হওয়ার প্রসেসেও সাধারণ সভার কিন্তু ভূমিকা রয়েছে। ঠিক আছে, যেমন আমি বলেছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রের নাম কি? দক্ষিণ সুদান সবার শেষে যুক্ত হয়। আর শুরুতে যখন 1945 সালের 24 অক্টোবর, ঠিক আছে, এই ডেটে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল, তাই তো? তার জন্য আমরা 24 অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করি, অর্থাৎ ইউনাইটেড নেশনস ডে হিসাবে আমরা সেলিব্রেট করি। তাহলে সেই দিন 51টি দেশ ছিল, অর্থাৎ সূচনাকালে কিন্তু এই যে সম্মিলিত জাতিপুঞ্জে 51টি দেশ ছিল, 51। তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 193টি সদস্য রাষ্ট্র হয়েছে, আর 193তম সদস্য রাষ্ট্রের নাম হচ্ছে দক্ষিণ সুদান। তাহলে এই যে নতুন নতুন সদস্য রাষ্ট্র যুক্ত হচ্ছে, তাহলে সেই যে নির্বাচন করা, নিয়োগ করা, সেখানে কিন্তু সাধারণ সভার ভূমিকা রয়েছে। এছাড়া যে সম্মিলিত জাতিপুঞ্জের যে 6টি বিভাগ বললাম, তার মধ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সেখানে আছে 54টি সদস্য। তারপরে অচি পরিষদ, ঠিক আছে, তারপরে মহাসচিব যে আছে, সচিবালয়ের মধ্যে আর কি, সচিবালয়ের মধ্যে একজন মহাসচিব থাকে, তাকে নিযুক্ত করা, ঠিক আছে। তাহলে এই সব নিয়োগে কিন্তু তার এই যে সাধারণ সভার ভূমিকা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিচারালয় যা আছে, সেখানে কিন্তু বিচারপতি থাকে 15 জন, তাদেরকে নিয়োগ করার ক্ষেত্রেও এই সাধারণ সভার ভূমিকা রয়েছে। বোঝা গেল? এবার দেখো সনদ সংশোধন। সনদ সংশোধন মানে সনদ কি? বলেছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সনদ। তাহলে এই যে সংবিধানের নাম সনদ, এটাকে সংশোধন করার ক্ষেত্রে কিন্তু সাধারণ সভার ভূমিকা রয়েছে। মনে রাখবে, সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ, এই সনদ সংশোধন করতে পারে মাত্র 2টি বিভাগ। 2টি বিভাগ মিলে কিন্তু এই সনদ সংশোধন করতে পারে। কোন 2টি বিভাগ? একটা তো সাধারণ সভা, একটা সাধারণ সভা, আর একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ, যেটা একটু পরে আলোচনা করব। এই 2টি বিভাগের কাছে ক্ষমতা আছে সনদ সংশোধন করার। তাহলে এই ছিল সাধারণ সভা সম্পর্কে আলোচনা। এখান থেকে যে কোনো কোশ্চেন আসুক, তোমরা কিন্তু পরীক্ষায় করতে পারবে। এবার আমরা আলোচনা করব নিরাপত্তা পরিষদ সম্পর্কে। এখন আলোচনা করব নিরাপত্তা পরিষদ সম্পর্কে। দেখো, যেই 6টি বিভাগ রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের, অর্থাৎ প্রিন্সিপালস অর্গান রয়েছে 6টি, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিভাগটি, তার নাম হচ্ছে এই নিরাপত্তা পরিষদ। ঠিক আছে? আর এখন এর যদি গঠন দেখা যায়, যে এই নিরাপত্তা পরিষদের মধ্যে কতগুলি সদস্য দেশ আছে, মনে রাখবে এই নিরাপত্তা পরিষদ কিন্তু 15টি সদস্য রাষ্ট্র মিলে গঠিত। ঠিক আছে? নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা 15। আর এর মধ্যে 5টি হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্র, আর 10টি হচ্ছে অস্থায়ী। ঠিক আছে? 5টি স্থায়ী মানে এই যে 5টি দেশ রয়েছে, তারা সবসময়ই নিরাপত্তা পরিষদের সদস্য থাকে। আর যে 10টি অস্থায়ী সদস্য রয়েছে, অস্থায়ী মানে তারা একদম স্থায়ী না, তারা 2 বছর পর পর, ঠিক আছে, মনে রাখবে যে এই যে 10টি সদস্য রাষ্ট্র আছে, তারা 2 বছরের জন্য নির্বাচিত হন। 193টি দেশ আছে নিরাপত্তা কি সম্মিলিত জাতিপুঞ্জে, তাহলে সেই 193টি দেশের মধ্যেই
10টি রাষ্ট্র হলো প্রথমে, তারপরে আরও 10টি হলো, এমন আর কি। 2 বছর পর পর কার্যকাল শেষ হয়ে যায়, অন্য দেশ সদস্য হয়ে যায় নিরাপত্তা পরিষদের। ঠিক আছে, এই 10টি চেঞ্জ হতে থাকে। ভারত ছিল আগে, এখন ভারত আর নিরাপত্তা পরিষদের সদস্য নেই, অস্থায়ী সদস্য নেই, এখন অন্য দেশ হয়ে গেছে। ঠিক আছে, এমন আর কি। তাহলে মনে রাখবে যে এই যে 10টি অস্থায়ী সদস্য, তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 2 বছর। কার্যকালের মেয়াদ 2 বছর। পরীক্ষায় আসে কিন্তু যে নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য আছে তাদের কার্যকালের মেয়াদ কত বছর? 2 বছর। আর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা কত? 10। স্থায়ী সদস্যদের সংখ্যা কত? 5। এখন এই যে 5টি স্থায়ী সদস্য, এই 5টি তো সবসময়ই থাকে, তাহলে সেই 5টি দেশের নাম মনে রাখবে। একটা হচ্ছে আমেরিকা, আমেরিকাকে তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রও বলতে পারো। ঠিক আছে, আমেরিকা, তারপরে রাশিয়া, ফ্রান্স, চীন, ঠিক আছে, চীন আর হচ্ছে ব্রিটেন। তাহলে এই যে 5টি দেশের নাম বললাম, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন আর ব্রিটেন, এই 5টি দেশ হচ্ছে এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এরা সবসময় এই নিরাপত্তা পরিষদের সদস্য, আর এদের কাছেই কিন্তু সেই ভিটো ক্ষমতা আছে। বলেছিলাম না, ভিটো ক্ষমতা রয়েছে। তাহলে এই 5টি দেশের কাছেই কী ক্ষমতা রয়েছে? যে ভেটো ক্ষমতা। আর এই ভেটো ক্ষমতার অর্থ কি? অসম্মতি সূচক ভোট দানের ক্ষমতা। ভোট দানের ক্ষমতা। অসম্মতি সূচক ভোট দানের ক্ষমতা মানে ধরো কোনো একটা প্রস্তাব গৃহীত হলো, ধরো এই যে 5টি স্থায়ী দেশ আছে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন, যে কোনো একটা দেশের বিরুদ্ধে, ধরো চীনের বিরুদ্ধেই কোনো প্রস্তাব গৃহীত হলো যে চীন জাপানকে বা বলতে পারো যে দক্ষিণ কোরিয়াকে, ঠিক আছে, আক্রমণ করার চেষ্টা করছে। তাহলে সেই সময় ধরো কোনো প্রস্তাব চীনের বিরুদ্ধে গৃহীত হলো সম্মিলিত জাতিমঞ্চে, তখন চীন তো কখনোই চাবে না যে তার বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ হয়ে যাক। তখন চীন কি করবে? তার যে ভেটো ক্ষমতা আছে সেটা প্রয়োগ করবে, আর সেই প্রস্তাবটাকেই বাতিল করে দেবে। ভেটো ক্ষমতা এতটাই পাওয়ারফুল যে যদি সমস্ত রাষ্ট্র চীনের বিরুদ্ধে ভোট দেয়, কিন্তু চীন শুধুমাত্র তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে দেয়, মানে অসম্মতিসূচক ভোটদান করে দেয়, তাহলে কিন্তু সেই প্রস্তাবটাই বাতিল হয়ে যাবে, আর সেই প্রস্তাবটা থাকবে না। তাহলে এর জন্যই এই ভেটো ক্ষমতা এতটা ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে ভেটো ক্ষমতা কাদের রয়েছে? ভেটো ক্ষমতা রয়েছে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যদের। কাদের? স্থায়ী সদস্যদের। আর নামগুলিও কিন্তু মনে রাখবে। এবার যেমন আমি বলেছিলাম যে সাধারণ সভার অধিবেশন বসে বছরে কয়বার? একবার, সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। আর সেখানে সভাটাকে পরিচালনা করার জন্য অধিবেশন যে বসবে, সেই অধিবেশনে তো একজন কি সভাপতি থাকে, তাই না, যে সভাটা পরিচালনা করবে। ঠিক তেমন এই যে নিরাপত্তা পরিষদ আছে, এরও কিন্তু অধিবেশন বসে, অধিবেশন। তাহলে সেই অধিবেশন বসে মাসে একবার। ঠিক আছে, মাসে একবার। আর মাসে যেহেতু একবার অধিবেশন বসে, তার জন্য সভাপতির কার্যকালের মেয়াদও কিন্তু 1 মাস। মনে রাখবে সভাপতি। তাহলে মনে রাখবে সভাপতি যে থাকে এই নিরাপত্তা পরিষদের, কার্যকালের মেয়াদ 1 মাস। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে নিরাপত্তা পরিষদের যে সভাপতি থাকে তার কার্যকালের মেয়াদ কত বছর? আর কি 1 বছর দেওয়া থাকতে পারে, 2 বছর, 5 বছর, 1 মাস, 3 মাস, এমন করে অপশনে থাকবে। মনে রাখবে যে নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকালের মেয়াদ 1 মাস। অর্থাৎ প্রতি মাসে কিন্তু সভাপতি পরিবর্তন হয়, চেঞ্জ হয়। এখন দেখো এই নিরাপত্তা পরিষদের কার্যাবলী এবং দুর্বলতা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু শুধু বুঝে রাখো, এগুলি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। দেখো ফার্স্ট কার্যাবলী কি? যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত কাজ। যেহেতু এই সম্মিলিত জাতিপুঞ্জ
বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্যই গঠিত হয়েছে, তাহলে এই সেম নিরাপত্তা পরিষদের কাজও এটাই, যে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা সংক্রান্ত কাজ করা। দুটি উপায়ে মনে রাখবে, নিরাপত্তা পরিষদ কিন্তু দুটি উপায়ে আর কি বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখে। একটা উপায় হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা, অর্থাৎ ধরো দুটি দেশের মধ্যে যুদ্ধ লাগলো, ঠিক আছে, বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেল, তখন যাতে দুটি দেশ টেবিল টকের মাধ্যমে অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে তারা যাতে সেই বিরোধের মীমাংসা করে নেয় সেটা দেখা। এমন না যে তারা যুদ্ধ করে চলছে, বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, এমন যাতে না হয়। আর তারপরে আরেকটা পদ্ধতি হচ্ছে যে নিবর্তনমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। যদি সোজা কথায় তারা না মানে, বিশ্বের মধ্যে শান্তি স্থাপিত না হয়, তারা অশান্তি করতে থাকে, তাহলে নিরাপত্তা পরিষদ কী করতে পারে, যে নিবর্তনমূলক বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, যে হ্যাঁ তোমরা যুদ্ধ করছো ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, বিশ্বের মধ্যে ক্রাইসিস দেখা যাচ্ছে, ঠিক আছে, আর কি ইনফ্লেশন বাড়ছে, বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, তাহলে তখন কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, যে না এই দেশের সঙ্গে আর কি সমস্ত সম্পর্ক কাট করা হবে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, ঠিক আছে, সমস্ত দিক থেকে সেই দেশের সঙ্গে আর সম্পর্ক রাখা যাবে না। তাহলে তখন এই ব্যবস্থা যদি গ্রহণ করে নেয় সম্মিলিত জাতিপুঞ্জ, তখন কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের 193টি দেশই সেই দেশের সঙ্গে সম্পর্ক রাখবে না। তাহলে কি হয়ে যাবে, সেই দেশ কিন্তু একা, বিশ্বের মধ্যে কোনো দেশ বর্তমানে এই বিশ্বায়নের যুগে একটা দেশ কিন্তু কখনই অন্য দেশের সঙ্গে সম্পর্ক না বজায় রেখে চলতে পারে না। তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে পারে, শাস্তিমূলক ব্যবস্থা। তারপরে হচ্ছে নিয়োগ সংক্রান্ত কাজ। এখন নিরাপত্তা পরিষদ নিয়োগ সংক্রান্ত কী কাজ করে থাকে, যে মনে রাখবে মহাসচিব যে আছে, মহাসচিবকে নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই নিরাপত্তা পরিষদের ভূমিকা রয়েছে। মহাসচিব, এই মহাসচিব পড়বো আমরা যখন 6 নম্বর যে বিভাগটি আছে না, সচিবালয় আলোচনা করলাম একটু আগে, লেখালাম, সেই লাস্ট যে বিভাগ সচিবালয়, সেই সচিবালয়ের মধ্যেই একজন মহাসচিব থাকে, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কর্মকর্তা হলেন এই মহাসচিব, আর কি জেনারেল সেক্রেটারি। তাহলে তাকে নিযুক্ত করার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা রয়েছে, অর্থাৎ নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা কর্তৃক এই মহাসচিব কিন্তু নিযুক্ত হন। তাহলে মনে রাখবে এই মহাসচিবকে কে নিযুক্ত করেন, মহাসচিবকে নিযুক্ত করা কাজ হচ্ছে নিরাপত্তা পরিষদ সুপারিশ করবে যে এনাকে মহাসচিব হিসেবে নিযুক্ত করা হোক, তারপরে সাধারণ সভার আর কি ভোটের দ্বারা তারপরে এই মহাসচিব নিযুক্ত হবে। তাহলে মহাসচিব এছাড়া যে আন্তর্জাতিক বিচারালয় আছে, একটু আগে যে বললাম যে আন্তর্জাতিক বিচারালয় যার সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে, তাহলে সেই আন্তর্জাতিক বিচারালয়ের মধ্যে কিন্তু 15 জন বিচারপতি থাকে। তাহলে সেই 15 জন বিচারপতিকে নিয়োগ করার ক্ষেত্রেও কিন্তু এই নিরাপত্তা পরিষদের ভূমিকা রয়েছে, ঠিক আছে। তারপরে ওছি সংক্রান্ত কাজ। এখন ওছি সংক্রান্ত কাজ মানে, ওছি কথাটা একটু আগে দেখেছিলে যে ওছি পরিষদ, আমি 5 নম্বর যে বিভাগটা আলোচনা করেছিলাম, বিভাগটা লিখিয়েছিলাম, 5 নম্বর বিভাগটির নাম হচ্ছে ওছি পরিষদ, অর্থাৎ ট্রাস্টিশিপ কাউন্সিল। তাহলে সেই ওছি মানে কি, মানে যেই সব অঞ্চলে আর কি সেই দেশের জনগণেরা বা বলতে পারো সেই দেশটাকে চালাতে পারছে না, সেই ওছি অঞ্চল এখন বর্তমানে নেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখা দিয়েছিল, লাস্ট 1994 সালে লাস্ট ওছি অঞ্চল ছিল, ঠিক আছে, এখন আর নেই। তো সেই ওছি অঞ্চলকে পরিদর্শন করা ছিল এই নিরাপত্তা পরিষদের কাজ। শুধু এটা মনে রাখবে যে ওছি সংক্রান্ত কাজ মানে ওছি অঞ্চল পরিদর্শন করা এই নিরাপত্তা পরিষদের কাজ, কিন্তু বর্তমানে কোনো ওছি অঞ্চল নেই, তাহলে এটা অতটা ইম্পর্টেন্ট না। তারপরে সনদ সংশোধন। সনদ কি, সনদ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম। আর আমি সাধারণ সভার কার্যাবলীতেও লিখিয়েছিলাম যে সনদ সংশোধন, অর্থাৎ মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ সেটা সংশোধন করতে পারে দুটি বিভাগ মিলে কিন্তু সংশোধন করে, এমন না যে একটা বিভাগ শুধুমাত্র নিরাপত্তা পরিষদ সনদ সংশোধন করবে, পারবে না, সাধারণ সভারও ভূমিকা রয়েছে। তাহলে মনে রাখবে নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য দেশ আছে আর 10টি অস্থায়ী আছে। তাহলে 5টি যে স্থায়ী সদস্য দেশ আছে সেই 5টিরই সম্মতি প্রয়োজন। তাছাড়া অস্থায়ী যে 10টি সদস্য আছে সেই 10টির মধ্যে কমপক্ষে 4টির তো সমর্থন প্রয়োজন। তাহলে মিনিমাম 5 আর 4 9টি সদস্যের সমর্থন প্রয়োজন এই নিরাপত্তা পরিষদের।
স্থায়ী সদস্যের পাঁচটিরই প্রয়োজন। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন, এই পাঁচটির সমর্থন ছাড়া একটাও যদি মানা করে দেয় তাহলে কিন্তু আর সনদ সংশোধনী হবে না। তাহলে পাঁচটি তো প্রয়োজনই, তাছাড়া যে অস্থায়ী 10টি আছে তার মধ্যে যে কোনো 4টি হলে হবে, বেশি হলে তো ভালো। তাহলে এখানে 9টি হয়ে গেল। তারপরে সেটা যাবে হচ্ছে সাধারণ সভাতে। আগে যেই বিভাগটি আলোচনা করলাম সেই সাধারণ সভার 2/3 ভোট হবে, ঠিক আছে, 2/3 ভোটে এই সনদ কিন্তু সংশোধন হবে। বোঝা গেল? তাহলে সনদ সংশোধন কে করতে পারে? কোন দুটি বিভাগ? নিরাপত্তা পরিষদ প্লাস সাধারণ সভা, তারা এই দুটি বিভাগ মিলে কিন্তু সনদ সংশোধন করতে পারে, অর্থাৎ চেঞ্জ করতে পারে। তাহলে এই হয়ে গেল কাজ কিছু, এগুলি মনে রাখবে। এখন দেখো দুর্বলতা, এই নিরাপত্তা পরিষদের কিন্তু দুর্বলতা আছে। একটি ফার্স্ট হচ্ছে স্থায়ী সদস্যদের বিশেষ অধিকার নীতি বিরোধী। স্থায়ী সদস্যদের বিশেষ অধিকার, স্থায়ী সদস্য কারা? সেই নিরাপত্তা পরিষদের যে 5টি স্থায়ী সদস্য আছে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন, তার কথা বলা হচ্ছে। সদস্যদের বিশেষ অধিকার, বিশেষ অধিকার মানে ভেটো ক্ষমতা। ভেটো ক্ষমতা যে আছে না, সেটাই হচ্ছে বিশেষ অধিকার। ভেটো ক্ষমতা মানে অসম্মতিসূচক ভোট দানের ক্ষমতা, অর্থাৎ কোনো কিছু বাতিল করার ক্ষমতা কোনো প্রস্তাবকে। তাহলে সেই বিশেষ অধিকার নীতি বিরোধী। নীতি মানে কি? আমি আগের ক্লাসে করিয়েছিলাম, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2 নম্বর আর্টিকেলে, অর্থাৎ 2 নং ধারায় কিন্তু 60টি নীতি রয়েছে। তাহলে সেই 60টি যে নীতি রয়েছে 2 নং ধারায়, আর 1 নং ধারায় কী রয়েছিল? 1 নং ধারার মধ্যে 4টি উদ্দেশ্য রয়েছিল। তাহলে 2 নং ধারার মধ্যে যে 60টি নীতি আছে, তার যে ফার্স্ট নীতি, সেখানেই বলা আছে যে সমস্ত সদস্য রাষ্ট্র, সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্র সমান। কিন্তু আদৌ কি সমান? সবাইকে কি সমান অধিকার দেওয়া হয়েছে? না তো। এই 5টি স্থায়ী সদস্যকে তো একটা বিশেষ অধিকার দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে ভিটো ক্ষমতা। তাহলে কোথায় সমান হলো? তাহলে এটাই বলেছে যে যেহেতু নীতিতে বলা আছে যে না, সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্র অর্থাৎ 193টি সদস্য রাষ্ট্রই তারা সমান, কিন্তু আসলে তো সমান না, কারণ নিরাপত্তা পরিষদের মধ্যে যে 5টি স্থায়ী সদস্য আছে তাদেরকে একটা বিশেষ অধিকার দেওয়া হয়েছে। তাহলে নীতি বিরোধী না? নীতির মধ্যে একটা লেখা আছে কিন্তু বাস্তবে তার উল্টো। এটাই বলা হয়েছে, এটা একটা দুর্বলতা বলা যায়। ভারতও চায় বর্তমানে যে ভারত একটা স্থায়ী সদস্য হয়ে যাক, কিন্তু ভারত বর্তমানে পাচ্ছে না, কারণ চীন তো ভারতের বিরুদ্ধে আছে, আর চীনের সমর্থন ছাড়া কিন্তু কোনো দেশই আর কি স্থায়ী সদস্যরা যা আছে তাদের সবারই সম্মতি প্রয়োজন। যদি কোনো দেশ আর কি, ভারত যদি চায় স্থায়ী সদস্য হতে, 5টি আছে, এখন যদি ভারতও যুক্ত হয়ে যায় 6টি হয়ে যাবে। তাহলে যুক্ত হতে গেলে আগে যে বর্তমানে 5টি আছে তাদের সবার সমর্থন প্রয়োজন, কিন্তু চীন তো চায় না সেটা। তারপরে আছে স্থায়ী সৈন্যবাহিনী নেই। নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই, বা বলতে পারো সম্মিলিত জাতিপুঞ্জেরই কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই। সদস্য যে রাষ্ট্রগুলি আছে 193টি, তারা যদি চায়, তারা যদি সাহায্য করে, তারা যদি সৈন্যবাহিনী পাঠায় তাহলেই হবে, না হলে কিন্তু হবে না। অর্থাৎ স্থায়ী কোনো সৈন্যবাহিনীই নেই এই নিরাপত্তা পরিষদে। তাহলে এই হয়ে গেল 2টি বিভাগ সম্পর্কে আলোচনা। 1 নম্বর ছিল সাধারণ সভা, জেনারেল অ্যাসেম্বলি, আর 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল। এখান থেকে যা কোশ্চেন আসুক তোমরা সবই করতে পারবে। নিজের মধ্যে এতটুকু কনফিডেন্স কিন্তু রাখবে, আর কিন্তু বারবার রিভিশন করবে। সমস্ত পড়া বারবার রিভিশন করবে, রিভিশনই কিন্তু মূল মন্ত্র। তাহলে তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলকনে ক্লিক করে রাখো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এই ভিডিওটি একদমই ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।